তো নিশ্চয়ই আপনি ওই প্রেস কনফারেন্সে ওনার বক্তব্যটা শুনেছেন, প্রেস সেক্রেটারির বক্তব্যটা। আপনি আসলে কি বুঝেছেন? এটা কোন সময়ে প্রস্তুতি নিতে চাইলেন? দেখুন, সম্মানীয় প্রেস সচিব তিনি মাননীয় প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বলবার চেষ্টা করেছেন ফরেন সার্ভিস একাডেমিতে যে মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তারা যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেন, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যাতে কোমর বেঁধে প্রস্তুত থাকে। এই বার্তাটি তিনি দেবার চেষ্টা করেছেন এবং সেটার সূত্র ধরে অনেকে বলবার চেষ্টা করেছেন যে এবার বোধহয় ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি করবার একটা অভিপ্রায় আছে। এবং এর সঙ্গে আবার ট্যাগ করা হয়েছে যেই বার্তাটি, সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে শুল্ক সম্পর্কিত সীমারেখা বেঁধে দিয়েছেন 35%, সেটা গোলেমালে গিয়ে আলটিমেটলি 50% দাঁড়াবে এবং তার ফলে আমাদের কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। সেটি আশঙ্কা করে প্রফেসর ইউনূস চিন্তা করছেন যে মেঘে মেঘে বেলা অনেক হয়েছে, এবার বিএনপি আগ থেকেই যেই দাবিটি তুলেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও একই রকমের দাবি হাজির করা হয়েছিল 18 মাসের মধ্যে নির্বাচন, সেই ফ্রেমওয়ার্কই থাকাটা তার জন্য নিরাপদ। কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে যদি যান তাহলে দায়টা পরিপূর্ণভাবে তার উপর, তার সরকারের উপর পড়বে এবং অর্থনীতির অবস্থায় যদি ব্যাপথু হয়ে যায় তাহলে কিল একটাও মাটিতে পড়বে না, এই আশঙ্কাটা দেখা দিয়েছে। না, এখন কথা হলো কি, তাহলে কি আমরা এটা ভাববো যে ট্রাম্পের আরোপিত শুল্কের ভয়ে নির্বাচন আমরা দ্রুত পাচ্ছি? এনিওয়ে, মার্কিন মূল্যকে যেই চিন্তা উদ্গত হয় সেটি রিসিভড উইজডম হিসেবে দেরিতে হলেও আমাদের যারা ড্রাইভিং সিটে বসে আছেন তাদের কর্ণকুহরে প্রবেশ করে এবং তারা হঠাৎ কর্মচঞ্চল হয়ে বসে। আমি অনেক পেছনে চলে যেতে চাই এই নিরিখে, সেটি হচ্ছে এই 29 মার্চ 1996 দুই মার্কিন সিনেটর যারা ফরেন রিলেশন কমিটির সদস্য ছিলেন সেই সময়, এবং এই দুজনই আবার তার চেয়েও 10 বছর আগে ফিলিপিনো কনটেক্সটে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন 5 শর্ত বিশিষ্ট একটি টার্মস অফ রেফারেন্স রচনা করা, তার উপর ভিত্তি করে ফিলিপিন্সে ক্ষমতার পালাবদল ঘটেছিল। আমাদের এখানটাও 29 মার্চ 1996 যে 3 শর্ত বিশিষ্ট টার্মস অফ রেফারেন্স প্রণয়ন করে দিয়েছিলেন তার উপর ভিত্তি করে পরদিন সরকার পদত্যাগ করেছিল এবং সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল 12 জুন 1996 একই বছর দুটি নির্বাচন আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে, একটি 15 ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচন, একটি 12 জুন সপ্তম সংসদ নির্বাচন। আর মাঝখানে আপনার এই রাজধানী শহর ঢাকা হয়ে উঠেছিল প্রাচ্যের এমন একটি নগরী যেখানে চারটি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির 4টি মঞ্চ বিদ্যমান ছিল: জনতার মঞ্চ, জাতীয়তাবাদী মঞ্চ, কেয়ারটেকার মঞ্চ, জাতীয় মঞ্চ। জি। আচ্ছা, এখন একটা কথা বলা হচ্ছে, এই যে একটা শুল্ক আমাদের উপর ট্রাম্পের যে একটা বাড়তি শুল্ক আরোপ করা হলো 35% নতুন করে, এটা কি অনেকে বলছেন যে ওইখানে যে আমাদের দেশে যারা প্রতিনিধি গিয়েছিলেন দর কষাকষি করার জন্য, এটা তাদেরই ব্যর্থতার কারণে এমনটি হয়েছে? এবং সেটা বলতে যে তারা এক কথাও বলছেন যে আমাদের তো তৈরি পোশাকটা ওখানে বেশি যায়, তৈরি পোশাকের ক্ষেত্রে উৎপাদকের ভূমিকায় যারা আছেন তাদের মধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী মূলত ভিয়েতনাম। কিন্তু ভিয়েতনাম কিন্তু ঠিকই তাদের শুল্কটাকে 20%-এর নামিয়ে আনতে পেরেছে, আমরা 37 থেকে 35-এ নামাতে পেরেছি, আর পারিনি। তাহলে ভিয়েতনামের সঙ্গে আমাদের কিন্তু 15% একটা গ্যাপ থেকেই যাচ্ছে। তো এটা নিয়ে ভিয়েতনামের সঙ্গে আমরা তো সেই অসম প্রতিযোগিতায় পড়ে যাব, যার আফটার ইফেক্ট আমাদের গার্মেন্ট শিল্পগুলির ক্ষেত্রে একটা বড় ধরনের মানে ভূমিকম্পের মতো হবে বলে অনেকে মনে করছেন। তো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমি একটু বড়ই করছি প্রশ্নটা ডিটেইল আপনাকে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের পাঠানো প্রতিনিধিদের মধ্যে কিন্তু কোনো গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত কোনো প্রতিনিধি ছিলেন না, সম্পূর্ণ সরকারি লোকজন সেখানে গিয়েছে। তো
এই যে ঘটনাটা ঘটলো, এটা কি আমাদের দর কষাকষির দুর্বলতার কারণে ঘটলো? কিন্তু এর ফল তো আমাদের পুরো জাতিকেই ভোগ করতে হবে। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রফেসর ইউনূস নৈতিকভাবে কিন্তু শক্ত অবস্থানে আছে। তিনি আগে ভাগে বলে দিয়েছিলেন যে আমরা যদি ব্যর্থ হই তাহলে আমি আবার ভুবনে ফিরে যাব, আমার কাজে ফিরে যাব, আমি কিন্তু আঁকড়ে ধরে থাকবো না। সেই কথার এখন একটা মিল খুঁজে পাচ্ছি। এখন আপনার আনাড়ি লোক দিয়ে তো আর এই বিজয় রথ পরিচালনা করা যাবে না। তিনি ইতিমধ্যে লেজে গোবরে পাকিয়ে ফেলেছেন এমনটি লোকের ধারণা। আর শারীরিকভাবেও কিছুটা কাবু বলে অনেকে বলছেন। বয়স প্রতিদিন কিন্তু বাড়ছে। কদিন আগে তিনি জন্মদিন পালন করেছেন বলে শোনা গেছে। এখন এটা তার অফিসিয়াল বার্থডে। আমাদের ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত, তার যেমন দুটি বার্থডে ছিল, একটি অফিসিয়াল বার্থডে, একটা অ্যাকচুয়াল বার্থডে। এখন সেটা রয়্যাল ট্রেডিশন। এখন প্রফেসর ইউনূসের বাবা তো আর বাংলাদেশের সম্রাট ছিলেন না। সুতরাং আপনার অথবা নিজে এখন পর্যন্ত তিনি সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারের বোকাসা হয়ে যাননি, সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করেননি। একটা মিল আছে অবশ্য, বোকাসা প্যারিস থেকে অর্ডার দিয়ে রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন, আর আমরা তাকে দেখেছি খালি হাতেই প্যারিস থেকে এখানে এসে নাজিল হতে। সুতরাং সেদিক থেকেও খুব একটা জাস্টিফিকেশন খুঁজে পাওয়া যাবে না। সেজন্য আসলে সময়টা ভালো না তার জন্য, তার রেজিমের জন্য। আচ্ছা, একটা বিষয় বলা হচ্ছে, অনেকে এটাও বলছেন, এই যে শুল্ক, বাড়তি শুল্ক আরোপ হলো, আপনি নিশ্চয়ই ওই চিঠিটা, যে চিঠিটা ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আপনি দেখেছেন। সেই চিঠিতে কিন্তু এক জায়গায় লেখা আছে, উনি লিখেছেন শেষ দিকে, যে যাদের সঙ্গে আমাদের, যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, তাদেরকে আমরা বাড়তি ছাড় দিব। তার মানে আমাদের যখন তেমন কোনো ছাড়ই পেলাম না, অন্তত এটুকু তো আমরা বলতেই পারি, ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যতটা ভালো, আমাদের সঙ্গে ততটা ভালো নয়। এটা তো তুলনা করতেই পারি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সম্পর্কটা খারাপ হয়ে গেল, এটা কেন? এবং এখানে আপনি আরেকটা কথা আপনি একটু স্মরণ করিয়ে দিই। আপনি দেখবেন ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূস তড়িঘড়ি করে ট্রাম্পের ওই সময়ের যে বন্ধু ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, এবং ওনার সঙ্গে ব্যবসায়িক চুক্তিও করেছেন, অনেক কিছু করেছেন। এখন ওটা কি আমাদের জন্য মানে আপনার বুমেরাং হয়ে গেল, নাকি আমরা সম্পর্ক ভালো করার চেয়ে খারাপ করে ফেলা, ওটার কারণে কি ওটাকে একটা কারণ হিসেবে কাজ করতে পারে? দেখুন, যখন বিধি বাম হয় তখন সাগর শুকায়া যায়, এরকম একটা কথা আছে। প্রফেসর ইউনূসের কিন্তু এখন সেই শুকিয়ে যাওয়ার সময়। একটা সময় ছিল সৈন্য সৈন্য উন্নতি ঘটেছে। আপনার ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশন বলুন, ওবামা অ্যাডমিনিস্ট্রেশন বলুন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বলুন, তারা সবাই নানান ভাবে তাকে ক্ষমতায়িত করেছেন, তাকে পরিপুষ্ট করেছেন এবং তার মস্তদে বসবার ক্ষেত্রটা তৈরি করে দিয়েছেন। সেই দিন, সেই সোনালী দিনগুলো আর নেই। এখন আপনার যাকে নির্বাচিত হতে দেখে এর আগের টার্মে তিনি পৃথিবীটা তমসাচ্ছন্ন হয়ে গেছে বলে একটা দাবি তুলেছিলেন বা করেছিলেন, সেই যাকে দেখতে নারী সেই এখন মসনদে, হোয়াইট হাউসে। এবং তিনি কিন্তু একেবারেই দেরি করার মানুষ নন, যতক্ষণ স্বাক্ষর করে ফেলেন এক্সিকিউটিভ অর্ডার। এবং আমি একটা কথোপকথন শুনেছিলাম, মানে প্রফেসর ইউনূসের নামটাও তিনি নিতে ইতস্তত করেন, বলেন ওয়ার ইজ দ্যাট মাইক্রো ক্রেডিট গাই, মানে মাইক্রো ক্রেডিটের ভেরি ওয়েল। সোজা কথায় আপনার খুব আমি বলবো সম্মানের সঙ্গে সেটি উচ্চারিত হয় না। তো এইরকম যে যেই ধরনের সম্পর্কের ধরন, তার উপর ভিত্তি করে, আর যাই হোক, ভিয়েতনামের এই যুদ্ধের ক্ষত আমেরিকানরা ভুলে গেছে। তাদের রেয়াত দিতে সর্বোচ্চটা তারা করেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এই অম্লমধুর সম্পর্কটা এখন দিনে দিনে বেশি পরিমাণে অম্লত্ব পাচ্ছে। মধুর সেই সময় সোনালী অতীতে পরিণত হয়েছে। আচ্ছা, আমি আজকে একটা খবরের দিকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে দেখলাম যে
সরকারি খরচে বিদেশ সফরে লাগাম, বন্ধ থাকবে গাড়ি কেনা, ভবন নির্মাণ। তো এরকম আজকে একটা এরকম মানে আপনার নির্দেশনা জারি করা হয়েছে অর্থ বিভাগ থেকে, এবং সেখানে এগুলি বলা হয়েছে যে সব ধরনের আপনার যানবাহন কেনা খাতে বরাদ্দ ব্যয় বন্ধ রাখতে হবে। তারপরে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে এই যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এইগুলো সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া, এগুলো ছাড়া অন্য নতুন আবাসিক, অনাবাসিক ভবন স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে হবে, এগুলো বলা হয়েছে। এবং তারপরে শেষে বলা হয়েছে সব ধরনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত বছরের 9 ডিসেম্বর জারি করা পরিপত্র অনুসরণ করতে হবে। তার মানে আমরা জানতে পারলাম গত বছরের 9 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিদেশ, সব ধরনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এক ধরনের মানে আপনার কন্ট্রোল করার জন্য বলা হয়েছিল। তো এটা যে হয়েছিল, এটা গত এই যে 10 মাসে 12 বার আমাদের প্রধান উপদেষ্টার বিদেশ ভ্রমণ দেখে আপনার কি কখনো মনে হয়েছে যে এই ধরনের একটা পরিপত্র ওনার অফিস জারি করেছিল এবং ওটা মেনেই উনি 12 বার বিদেশ গেলেন? দেখুন, কথা আমরা ছোটবেলা থেকে জানি, সেটা হচ্ছে আপনি আচুরি ধর্ম। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মহানবী, তার সেই মিষ্টি খাওয়ার গল্পটা তো সবাই জানেন। একজন পিতা তার অপ্রাপ্তবয়স্ক সন্তানকে সঙ্গে নিয়ে যখন তার কাছে এসে নালিশ করেছিলেন যে তাকে কোনোভাবেই মারানো যাচ্ছে না, তিনি মিষ্টত্ব পছন্দ করেন সেই নাবালক মানুষটি। পরে আমাদের মহানবী কিন্তু তাকে তাৎক্ষণিক কোনো নির্দেশনা দেননি, সেদিন পরে আসতে বলেছেন। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে, যেহেতু মিষ্টি পছন্দ করতেন, সময় নিয়ে সেই অভ্যাসটা পরিত্যাগ করেন। তারপর যখন সেই বালক এবং তার পিতা এসে হাজির হন, তখন তিনি সেই সাবনটি দিয়েছিলেন। এখন প্রফেসর ইউনূস তো আমাদের মহানবী, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই যে প্র্যাকটিস, তাতে বিশ্বাসী নন। তার ফলে একজন ভালো উম্মত হিসেবে সেটি প্র্যাকটিস করবার কথা তিনি মনে রাখেন। জি, আমি এখন শেষ যে ইস্যুটাকে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো, আজকে বিবিসি একটা রিপোর্ট করেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার একটা ফোন আলাপ তারা আজকে ফাঁস করেছে এবং বলেছে তারা নিজেরা এটা চেক করেছে যে এটা আসলে ওনারই কণ্ঠ, ওনারই ফোন আলাপ। এবং সেখানে সে গত জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার অভ্যুত্থান দমন করার জন্য সরাসরি লেথাল উইপেন ব্যবহার করার জন্য উনি আদেশ দিয়েছেন। তো আমরা সবই জানি, আমরা প্রধানমন্ত্রী অনেকে জানি, কিন্তু তারপরে আওয়ামী লীগের কেউ কেউ বলতেন যে এই ধরনের কোনো নির্দেশ উনি দেননি কখনো। তো এটা, এই খবরটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট যে আপনার স্টাইল আমরা এখানে ফলো করে থাকি, তা পরিপূর্ণভাবে আহ, যদি প্রতিপালন করতে হয়, তাহলে আপনার ইন এইড টু সিভিল পাওয়ার হিসেবে যখন সশস্ত্র বাহিনীর ট্রুপ কাজ করে, তারা একরকম ভাবে তাদের যে প্রশিক্ষণ সেটির অনুবর্তী হয়। আর যারা সশস্ত্র বাহিনীর মতো নিয়মিত বাহিনীর নন, বেসামরিক বাহিনী, তাদের প্রশিক্ষণটা ভিন্ন রকমের। ফর এক্সাম্পল পুলিশ, তারা মূলত ছত্রভঙ্গ করার জন্য প্রথমে ওয়ার্নিং শট আপনার ব্যবহার করা, আপনার ব্লাস্ট ফায়ারের চান না। এটি একেবারে গ্রামার সম্মত বিষয়। আমি যখন মিলিটারি একাডেমিতে প্রি কমিশন কোর্স করছিলাম, তখন আমাদের এই বিষয়টি পরিষ্কার করে বোঝানো হয়েছে। সুতরাং এটা নিয়ে কোন রকমের সংশয় নেই। এখানে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তিনি কোন কনটেক্সটে কিভাবে কোন বক্তব্য রেখেছেন, সেটা আসলে বুঝতে হবে। বিবিসি আপনার যুধিষ্ঠির কিংবা আপনার বাইবেলের আপনার জনক এরকম ভাবার কোনো যুক্তি আছে বলে মনে করি না। এটা কলোনিয়াল একটা মাইন্ডসেট থেকে আমরা কিন্তু এই ধরনের মানসিকতা লালন করি। পাকিস্তান
যখন অকুপেশনে ছিল আমাদের এই 9 মাসে, তখন ঢাকায় আমরা দেখেছি একটি বয়ান স্টিকারের মতো করে সব জায়গায় হাজির করতে, ক্রাশ ইন্ডিয়া উইথ বিবিসি। খেয়াল করেন, ইদানিও কেউ কেউ কখনো কখনো এই ঘটনাটির পরে বিবিসির কেন এটি ছোট করে আপনার অ্যাব্রিজ ভার্সন হাজির করলো, কেন পরিপূর্ণ পূর্ণাঙ্গ আপনার ভার্সন আমরা পেলাম না, এইসব কারণে আহাজারির মধ্য দিয়ে এই আবারও ক্রাশ বিবিসি ধরনের কথাবার্তা অনেকে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় বলেছে। তো আসলে এই মাইন্ডসেটটা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। বিবিসি অফকোর্স একটা অথরিটেটিভ সোর্স, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার কনটেক্সটটা বুঝতে হবে। না বুঝে একটা বিশেষ কনটেক্সটে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সঙ্গে কিভাবে কেন এই কথাবার্তা বলছেন সেটা না বুঝে আপনার একটা কনক্লুশন ড্র করাটা বোধহয় ঠিক হবে না। না, কনটেক্সটটা সম্ভাব্য কি হতে পারে? দেখুন তখন কিরকম একটি অবস্থা বিরাজমান এটা সেটা জুলাইয়ের 18 তারিখে ফোন আলাপ। আপনারা ডেফিনেটলি আমার প্রিয় ছাত্র আবু সাইদ শাহাদাত বরণ করলেন 16 তারিখে, তারপরে জি। 2 দিন পরের ঘটনা, এবং দ্যাট অ্যাক্টেড এজ দ্য স্পার্ক, স্ফুলিঙ্গ, এবং সেই আগুন দিক বিদিক ছড়িয়ে পড়েছিল। সারা দেশ আপনার তীব্র ক্ষোভে ফেটে পড়েছে, সমগ্র জনগোষ্ঠী সামিল হয়েছে। সেই রকম একটি অবস্থায় আপনি যে কোনো নির্দেশনা দেবেন সেটি হবে আত্মঘাতী, এবং এখানেও ব্যাপারটি তাই ঘটেছে বলে আমার ধারণা। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ।